বাংলার মুকুটহীন রাজা। এটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছিল 101 থেকে অপশন বলতো এ। 100। হ্যাঁ, অপশন এ। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। তো বঙ্গভঙ্গ আন্দোলন যখন হয়েছিল 1905, সেই সময় তার অসামান্য নেতৃত্বের জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল, আনক্রাউন কিং অফ বেঙ্গল উপাধি দেওয়া হয়েছিল। এই এতটাই হয়েছিল 100 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, নেক্সট পরেরটা। গম্ভীরা লোকনৃত্য মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? খুব ফেমাস। পশ্চিমবঙ্গের কোন জেলায় গম্ভীরা লোকনৃত্য দেখা যায়? পারবে? বাঁকুড়া। বাঁকুড়া। আর কার মনে হচ্ছে? জানি না এটা। আচ্ছা, এটা হচ্ছে মালদাতে দেখা যায়। ঠিক আছে, মালদাতে বেসিক্যালি শিবের যে গাজন হয়, গাজন উৎসব হয়, সেই সময় এটা হয়। গাজন দেখেছো? শিবের গাজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার। একদম মারাত্মক, হেবি সুন্দর লাগে। তো গাজন উৎসবের সময় এই গম্ভীরা লোকনৃত্য হয়। এটা বেসিক্যালি দেখবে গাজনে কি হয়, আজকালকার দিনে বিভিন্ন সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়। সমাজে এই যে আজকের দিনে চাকরি নেই, তারপরে এই যে বিভিন্ন ধরনের ঘুষখোর ব্যাপার স্যাপার, তো এইসব জিনিস তুলে ধরা হয় গাজনের মাধ্যমে। আজকের বিভিন্ন গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় দেখবে গাজন এইরকম কনসেপ্টের উপরই হয়ে থাকে। আচ্ছা, পরেরটা। পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কোনটি? আচ্ছা প্রিয়াঙ্কা, একটু মাইকটা একটু কন্ট্রোল রাখবে, তোমার শোনা যাচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজ্য মাছ স্টেট ফিশ কোনটা? স্যার কাতলা। রুই। কি মনে হচ্ছে? ইলিশ। রুই কাতলা এগুলো কোনোদিন হয় না, এটা ইলিশ মাছ। ঠিক আছে, তো মনে রাখবে ইলিশ মাছকে পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য মাছ হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি পদ্মার ইলিশ আছে আমাদের, এই ইলিশ একদম, বাঙালি তো মাছ ছাড়া চলতে পারে না, সেই জন্য ইলিশ মাছ সবসময় আমাদের পশ্চিমবঙ্গে সরকারি। রুই কাতলা এগুলো হচ্ছে হামেশাই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। দুর্গাপুজোকে ইউনেস্কো কত সালে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা দেয়? এটা নিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন 22। সোশ্যাল। 19, 20, 21, 22 কি 21। হবে? আচ্ছা, 1921-এ হবে। 1921 কোভিড এর পরের বছরই দেখবে হয়েছিল কলকাতার দুর্গাপুজোকে এশিয়ার প্রথম উৎসব হিসেবে এটাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে কতটা গুরুত্বপূর্ণ বোঝা গেল। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা শান্তিনিকেতন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে কবে? এবং এটা একমাত্র সাইট যেটা যে কারণে তৈরি হয়েছিল, বাকি যেসব হেরিটেজ সাইট সেগুলো কিন্তু আগে তৈরি হয়েছিল যে পারপাসে, সেটা কিন্তু এখন নেই, ধ্বংস হয়ে গেছে বা এখন হচ্ছে ফাংশনাল নয়। কিন্তু শান্তিনিকেতন একমাত্র হেরিটেজ সাইট পৃথিবীর মধ্যে যে পারপাসে তৈরি হয়েছে সেই পারপাসেই এখনো কাজ করছে। এটা একমাত্র কত সালে হেরিটেজ সাইট তকমা পেয়েছে? 2023। 2023, 2023-এ এটা 41তম হেরিটেজ সাইট হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে রবীন্দ্রনাথ টেগোরের এটা আমাদের 41তম হেরিটেজ সাইট 2023 সালে। কলকাতার বিখ্যাত মিষ্টি রসগোল্লা কত সালে জিআই ট্যাগ পায়? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ কত সালে পায়? 19। এটা বোধহয় 2019। এটা হচ্ছে 2017, 2017। এটা একটা জিনিস মনে রাখবে, এই যে উড়িষ্যার সাথে দীর্ঘ আইনি লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ বাংলার রসগোল্লার জন্য জিআই ট্যাগ পায়। ব্যাপারটা কি বুঝতে পারছো তো? এক সময় রসগোল্লা কেউ না কেউ আবিষ্কার করেছিল, ভালো কথা। এবার আবিষ্কার করার পরে এবার সেটা থেকে তো যে কেউ পরে তো অনেকে শিখেছে। এবার প্রত্যেকের মধ্যে এবার আইনি লড়াই, এ বলছে আমি বানিয়েছি, সে বলছে আমি বানিয়েছি। এই জন্য কি করতে, কেউ যখন কিছু আবিষ্কার করে তার জন্য কি করা হয়, পেটেন্ট করে নেয়। ঠিক আছে, এই জন্য পেটেন্ট করে নিতে হয়। পেটেন্ট যদি করে নেয় তাহলে তোমার সেটা নাম হয়ে যাবে। তো এরকম অনেকগুলো রয়েছে। একটা সিনেমা রয়েছে বাংলায়, সেটা এমনি কাল্পনিক, রসগোল্লা বলে একটা সিনেমা রয়েছে, দেখেছো কেউ? বাংলায় খুব সুন্দর একটা হ্যাঁ সিনেমা স্যার রয়েছে। দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর সিনেমাটা না? যে তার হচ্ছে বউয়ের জন্য রসগোল্লা বানাবে, মানে খুব কিউট সিনেমাটা, খুব ভালো, খুব ভালো সিনেমা। যদি না দেখে থাকো দেখবে, হটস্টারে আছে, ভালো বই। প্রথম বাঙালি হিসেবে কে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রচুর ফেমাস তো। আরতি সাহা। আরতি সাহা। আরতি সাহা। এখানে কিন্তু মহিলা বলেনি,
মহিলা মিহির পুরুষ, সেন। হ্যাঁ মিহির এই সেন এই মিহির জন্য সেন হবে মিহির সেন। যদি মিহির মহিলা বলতো তাহলে আরতি সাহা হতো, কারণ যদি বলতো কোন বাঙালি মানে কোন বাঙালি মহিলা, তাহলে তখন সেটা আরতি সাহা হতো, ঠিক আছে। মিহির সেন কিন্তু প্রথম 1958 সালে প্রথম ভারতীয় তথা এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন, পুরুষ এবং প্রথম ভারতীয় এবং প্রথম এশীয়। আরতি সাহা কিন্তু অনেক পরে, ঠিক আছে। মহিলা বললে তখন আরতি সাহা। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? মারাত্মক ডিরেক্টর। স্যার পথের পথের পাঁচালী পথের পাঁচালী, ঠিক আছে। আর যদি শেষ সিনেমা বলে কি বলতে পারবে? সত্যজিৎ রায়ের পরিচালিত শেষ সিনেমা অপরাজিত। অপরাজিত, ঠিক আছে। না স্যার। অপরাজিত সবার শেষ হয়েছে, লাস্ট যেটা। আচ্ছা। পথের পাঁচালীটা প্রথম বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায় 1955 সালে মুক্তি পায়, তারপর অপুর সংসার রয়েছে, হুম, অপরাজিত হচ্ছে সবার শেষে। হুম। হ্যাঁ স্যার, পরশপাথর দেখেছো? অপরাজিতটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই লেখা। হ্যাঁ হ্যাঁ, পরশপাথর সিনেমাটা দেখেছো? পরশপাথর, জলসাঘর, এই সিনেমাগুলো মারাত্মক সিনেমা, এগুলো ডিরেকশন না স্যার। লেজেন্ড। এমনি এমনি সত্যজিৎ রে লেজেন্ড নয়, মানে এইসব উত্তম সিনেমা। কুমারের জলসাঘরটা। একদম একদম একদম। আচ্ছা, সাহিত্য সম্রাট বাংলার কোন সাহিত্যিককে বলা হয়? স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। না, সাহিত্য সম্রাট চিরকালই এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ও বলা হয়। বঙ্কিমচন্দ্র হ্যাঁ, চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কথা সাহিত্যিক বলা হয়, কারণ তিনি হচ্ছে হুম। গ্রাম বাংলার, মানে বিশেষ করে শরৎচন্দ্র ফেমাস কিসের জন্য বলতো? মহিলাদের মন বোঝার, ঠিক আছে। যে একজন মহিলা কিভাবে ভাবতে পারে, ঠিক আছে, মহিলাদের নিয়ে শরৎচন্দ্রের যে লেখা, এই স্ট্যান্ডার্ডের লেখা রবীন্দ্রনাথও লিখতে পারে, ঠিক আছে। কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহিলাদের এত ভালো বুঝিয়েছিলেন, মানে সেই কারণে তার লেখা। পড়নি হয়তো, উপন্যাস হয়তো শরৎচন্দ্রের পড়নি তোমরা, যদি পড়ে থাকো তাহলে দেখবে যে মানে, আচ্ছা কেউ দেবদাস পড়েছো? পড়ার দরকার নেই, গল্পটা জানো? হ্যাঁ 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 আচ্ছা, দেবদাস হ্যাঁ স্যার। পড়েছো। আচ্ছা, দেবদাস পড়ে তোমার হচ্ছে মানে এর মধ্যে, দেবদাসের মধ্যে তোমার মনে হয়েছে কার জন্য মনে হয়েছে না এর জন্য, মানে এর সাথে ঠিক হয়নি? কার সাথে মনে হয় ঠিক হয়নি? দেবদাসের সঙ্গে, না পারোর সঙ্গে, না চন্দ্রমুখীর সঙ্গে? কি মনে হয়েছে এদের? চন্দ্রমুখীর সাথে। আর এখানে মনে হয়েছে কেউ যদি নামের ক্যারেক্টার হয়তো দেবদাস হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেবদাস কিন্তু মানে চরম যাকে বলে বিশৃঙ্খল একটা প্রাণী, যার কোনো দায়িত্ব জ্ঞানহীন নেই, ঠিক আছে। তো সেখানে পারোর কষ্ট আলাদা, কিন্তু চন্দ্রমুখীর কষ্ট একটু অন্যরকম, ঠিক আছে। ক্যারেক্টার আরো খারাপ, আলাদা। আরো আলাদা। তাহলে এগুলো হচ্ছে মানে বুঝতে হবে যে কিভাবে তিনি জিনিসগুলোকে লিখেছেন। শরৎচন্দ্রের যে রাইটিং, এক কথায় মারাত্মক সুন্দর। সিনেমার থেকে অনেকটাই ডিফারেন্ট, মানে বই, বই পড়লে আরো বেশি ভালো লাগে। তাহলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে বলা হয়, আর তার আনন্দমঠ, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী অবশ্যই, যেখান থেকে বন্দে মাতরম আমাদের আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1857। 1814, 1814 এটা হচ্ছে ন্যাথালিয়ান ওয়ালিচের উদ্যোগে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া যদি বলা হয় সেটা হবে উইলিয়াম জোন্স, ঠিক আছে। তো উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন, তারপর এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা এই সময় প্রতিষ্ঠা হয়েছিল। বলতে পারবে এশিয়াটিক সোসাইটি এখন কলকাতায় কোথায় আছে জানো? পার্ক স্ট্রিট গিয়েছো? হ্যাঁ পার্ক স্ট্রিট গিয়েছো, পার্ক স্ট্রিট থেকে তোমার ওই সেন্ট জেভিয়ার স্কুলটা আছে, জানো এইদিকে, হ্যাঁ ওইদিকে দেখবে লেফট সাইডে তোমার এশিয়াটিক সোসাইটি পড়ে। স্বামী বিবেকানন্দ কত সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন? 1893। 1893 থেকে তো বাবা ঘুরে এলো, শিকাগোতে ঘুরে এলো, মানে শিকাগোতে ধর্ম মহাসভায় বললো, তারপরে তো ঘুরে এলো, ঘুরে আসার পরে 1800
97, তাহলে 97। 1893, 1893-তে শিকাগো মহাসম্মেলন থেকে ফিরে আসে। তারপর তিনি প্রতিষ্ঠা করেন বেলুড় মঠ। ঠিক আছে, এই বেলুড় মঠ এর স্ট্রাকচার হয়তো জানো না। এই স্ট্রাকচারের মধ্যে, বেলুড় মঠের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার মানে বৈশিষ্ট্য এখানেও রয়েছে। এটা জানো না জানো না? এটা জানো? যদি খেয়াল করো না দেখবে স্যার, জানা ছিল না। একদম না মারাত্মক, মানে স্যার, না স্যার। এর আর্কিটেকচারটাই এমন ভাবে করা হয়েছে, সব ধর্মকে একত্রিত করে একটা আর্কিটেকচারের মধ্যে বেলুড় মঠ। বেলুড় মঠের স্ট্রাকচার যদি ভালো করে দেখো, দেখতে পাবে বেলুড় মঠের মধ্যে ভিডিও আছে, ভিডিও পেয়ে যাবে। আমার চ্যানেলেই দেখবে একটা পাঁচ পেয়ে যাবে, ওখানে আছে, শর্টস এর মধ্যে একটাতে আছে। তো এখানে দেখবে যখন বেলুড় মঠে যে উপরের স্ট্রাকচার দেখবে তিনটে এরকম ভাবে আছে, ঠিক আছে, পিলারের মতো আছে, এটা মুসলিম স্ট্রাকচারকে দেখায়। তারপরে হিন্দুদের যে স্ট্রাকচার রয়েছে, তার জন্য যে ঢোকার সময় যে প্রাঙ্গণ সেখানে রয়েছে। খ্রিস্টান বৌদ্ধ স্ট্রাকচার রয়েছে যে ডোম টাইপের। আর তোমার খ্রিস্টানদের যেটা, সেটা দেখতে গেলে উপর থেকে দেখবে তাহলে ক্রস সাইনে এটা রয়েছে, তোমার হচ্ছে বেলুড় মঠটা রয়েছে। মানে এখানে অভূতপূর্ব স্ট্রাকচার বেলুড় মঠ, যেখানে সব ধর্মকে সমন্বয় করে তিনি এই স্ট্রাকচারটা বানিয়েছিলেন। যদিও তিনি এটা তার জীবনে কমপ্লিট দেখতে পাননি, তার কারণ তো কমপ্লিট হওয়ার আগে তিনি মারা গেছিলেন। আর এত যিনি আমাদেরকে ফুটবল খেলার কথা বলতেন, আমাদের সবসময় সুস্বাস্থ্যের কথা বলতেন, তিনি 39 বছর বয়সে, মাত্র 39 বছর বয়সে মারা যান কেন? তার কারণ তিনি তো 1893 সালে শিকাগো ধর্মসভা থেকে সবার দ্বারাই তো তিনি ভালোবাসা পেয়ে এলেন, কিন্তু ভারতে এসে ভারতীয়রা তাকে সাহায্য করলো না, মানে না খেতে পেয়ে অপুষ্টিতে তিনি মারা গেলেন। ঠিক আছে, তো আজকের দিনে আমরা বিবেকানন্দকে বড় বড় বলি, কিন্তু বিবেকানন্দের মৃত্যুর জন্য আমরাই দায়ী, এটাই আমাদের দুর্ভাগ্য। ঠিক আছে, ভারতে প্রথম কাপড় কল, কটন মিল কোথায় স্থাপিত হয়েছিল? ঘুষুরি। ঘুষুরি। এটা আগের দিন ঘুষুরি। হয়েছিল, আগের দিন হয়েছিল প্রশ্নটা। এটা হচ্ছে ঘুষুরিতে 1818 সালে হাওড়ার ফোর্ট গ্লাস্টার বা ঘুষুরিতে ভারতের প্রথম সুতা কল স্থাপন হয়, যদিও এটা সেই সময় সফল হয়নি। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে কোনো আন্তর্জাতিক সীমানা নেই? এটাও সম্ভবত বলেছিল। ইন্টারন্যাশনাল বর্ডার নেই, এটাও তো হয়েছিল, না হয়নি? না হতে পারে। হুগলি। হুগলি পরিষ্কার। মালদার সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করে, দার্জিলিং এর সাথে নেপাল বর্ডার শেয়ার করে, নদিয়ার সাথেও বাংলাদেশ শেয়ার করে, কিন্তু হুগলি শেয়ার করে না, তাই তো? তাহলে মালদা, নদিয়া বাংলাদেশের সাথে, দার্জিলিং নেপালের সাথে শেয়ার করে, কিন্তু হুগলি তো মাঝখানে রয়েছে, সে তো কোনো বর্ডার শেয়ার করছে না। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বলা উচিত। জলপাইগুড়ি। আলিপুরদুয়ার। এটা আমাদের কালিম্পং এ অবস্থিত। এটা তো এটা মনে হয় আগেও বলেছিলাম, পড়া হয় ভুলে গেছে। যাই হোক, তো নেওড়া ভ্যালি এটা বেসিক্যালি রেড পান্ডার জীব বৈচিত্র্যের জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং এ অবস্থিত, দার্জিলিং থেকে বিভক্ত হয়ে কালিম্পং। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে অন্য রাজ্যের সীমানা সবচেয়ে বেশি? এটাও তো মনে হয় বলেছিলাম, দেখি তো মনে আছে নাকি। বেশ ঘুরিয়ে বর্ডার আছে, চাওড়া পশ্চিম বর্ডার, মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর কোথায় বর্ডার শেয়ার করে রাজ্যের সাথে? কোনো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে? আগে তো ঝাড়গ্রাম এটা যখন ছিল, মালদহ হবে। আগে যখন ঝাড়গ্রাম ছিল তবুও কিছুটা শেয়ার করতো। মালদা করে কিছুটা, আমাদের বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। ঝাড়গ্রাম আমাদের উড়িষ্যার সাথে বর্ডার শেয়ার করে। ঠিক আছে, কিন্তু কি হবে? অ্যান্সার হবে পুরুলিয়া। পুরুলিয়া ঝাড়খণ্ডের সাথে সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে। আর মনে রাখবে, পুরুলিয়া কিন্তু আগে ঝাড়খণ্ডেরই অংশ ছিল। স্টেট অল্টারনেশনের মাধ্যমে, মানে বাউন্ডারি ট্রান্সফারের মাধ্যমে পুরুলিয়া কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে পরে যুক্ত হয়। এটা প্রথম ক্লাসে আমি বলেছিলাম, মনে পড়ছে? পশ্চিমবঙ্গ পুরুলিয়ার সাথে যুক্ত হয়েছিল পরে। হ্যাঁ স্যার। সেই কারণে সবচেয়ে বেশি বর্ডার কিন্তু পুরুলিয়া ঝাড়খণ্ডের সাথে করে, এই লংগেস্ট বর্ডার। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আর এখানে হট স্প্রিং রয়েছে, উষ্ণ প্রস্রবণ রয়েছে, কোন জেলায়? বক্রেশ্বর বীরভূম, 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 বীরভূম। ঘুরতে যাও। বাড়ি কার বলছিলে জানো? মানে বীরভূমে কার বাড়ি?
আমার বাড়ির পাশেই। বাড়ির পাশে, তাহলে বক্রেশ্বর হট স্প্রিং এর জন্য বিখ্যাত। ঠিক আছে, ভেরি গুড। ভাগীরথী আর অলকনন্দা নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? জানি আমরা, এখান থেকে উৎপত্তি হয়েছে আমাদের গঙ্গা নদী। দেবপ্রয়াগ। হ্যাঁ দেবপ্রয়াগ। হ্যাঁ, এখান থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, সেই জন্য এটা দেবপ্রয়াগ। তাহলে উত্তরাখণ্ডে গঙ্গা নদী যেটার উৎপত্তি স্থল, সেইখান থেকে কিন্তু গঙ্গা নদী, এর আগে কিন্তু এর নাম গঙ্গা নয়। তাহলে এদিক থেকে আমাদের আসছে তোমাদের ভাগীরথী নদী, আর এই দিক থেকে আসছে অলকানন্দা নদী, মিলিত হওয়ার পরে দেবপ্রয়াগে মিলিত হওয়ার পরে সেটা গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। আচ্ছা, ভিডিও দেখেছো দুটোর যে জলধারা? হ্যাঁ দেবপ্রয়াগ, স্যার, একটা ভাগীরথী নদীর সবুজ আর দুটো একটা ডিফারেন্ট কালার। ডিফারেন্ট কালার। ঠিক আছে, তাহলে ভাগীরথী নদীর এটা স্যার সঙ্গে, ইয়েতেও নবদ্বীপেও দেখা যায়। নবদ্বীপে ওইদিকে জলঙ্গি আর এইদিকে গঙ্গা যাচ্ছে তো, হ্যাঁ ওই হ্যাঁ, মুখটাতেও দেখা যায়। সম্পূর্ণ দুটো ডিফারেন্ট কালার, মারাত্মক, খুব সুন্দর লাগে দেখতে। চোখে দেখা হয়নি, চোখে আমারও এখনো দেখা হয়নি, যদি কোনোদিন দেখা হয়, ভাগ্যে দেখা যাক। নবদ্বীপে চলে যাবেন, দেখতে পাবেন। হ্যাঁ, যাওয়াটা ভালো, কিন্তু আমার ক্ষেত্রে যাওয়া একটু চাপের ব্যাপার আছে, কারণ আমি একটু এইসব জায়গায় গেলে থেকে যেতে পারি আর কি। মানে আমার মানে এতেও সমস্যা আছে, মানে আমার সমস্যা নয়, মানে আমার হচ্ছে একটু, মানে কি ওইটাকে কি বলে, আরে মানুষের যে কুণ্ডলী বলে আর কি, যাই হোক, কুষ্টিতেও আছে, আর এ আছে, মানে ওই গৌতম বুদ্ধের মতো ব্যাপার স্যাপার আছে আর কি, যে কোনো সময় হয়ে যেতে পারে হাওয়া। ঠিক আছে, ওই জন্য আমি একটু, ঠিক আছে, কিন্তু একটু অ্যাভয়েড করি আর কি, আমার ব্যাপার আছে আমার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেদিনীপুরে, কিন্তু আমি এখন থাকি দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ। তো কোন মেদিনীপুর, পূর্ব না পশ্চিম? পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওই খড়গপুরের কাছে। আচ্ছা, সুন্দরবনের বাদাবন বা ম্যানগ্রোভ অরণ্যে কোন ধরনের শিকড় দেখা যায়? শ্বাসমূল ও ঠেসমূল। শ্বাসমূল ও ঠেসমূল। এটা আগের দিন বলেছিল মনে হচ্ছে, শ্বাসমূল ঠেসমূল। শ্বাসমূল কি করে, উপরে উঠে গিয়ে শ্বাস নেওয়ার জন্য থাকে, আর ঠেসমূল কি করে, যাতে সমুদ্রের যে ধাক্কায় গাছটা যাতে পড়ে না যায়। ভেরি গুড। পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত কোন প্রকৃতির হয়? এটাও বলেছিলাম। ক্রান্তীয় মৌসুমী। ক্রান্তীয় মৌসুমী। ক্রান্তীয় মৌসুমী। ক্রান্তীয় মৌসুমী, কারণ এর মাঝখান দিয়ে আমাদের নিরক্ষরেখা গিয়েছে, কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, তার মাঝে কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গের পড়ছে, মাঝ বরাবর, সেই কারণে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের বৃষ্টিপাত হচ্ছে না হয়নি এখনো? কালবৈশাখী একবার হয়েছে? হচ্ছে চলছে আমাদের এখন। স্যার আমাদের কিচ্ছু সকাল থেকে চলছে, এখনো আম- চলছে। আমাদের কিচ্ছু হচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনায়, আমি জানি না কেন কিছুই হচ্ছে না, একদমই হচ্ছে না। আমাদের এই বিকেল থেকে শুরু হয়েছে, এখন চলছে। আর সোমবার তো শুধু মানে ফুল পড়েছে, শিলাবৃষ্টি, শুধু আহ, শিলা, সব জায়গাতেই হচ্ছে, আমি জানি না বৃষ্টি দক্ষিণ নেই। দক্ষিণ চব্বিশ পরগনা কি, অথচ দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার কথা, কারণ আমরা বঙ্গোপসাগরের সবচেয়ে কাছে আছি, মানে আমি যেখান থেকে আছি 1 ঘন্টাও নয়, আর তার থেকেও কম আমি একদম বঙ্গোপসাগরের কাছে পৌঁছে যাই, খুবই কাছাকাছি। তারপরেও হচ্ছে কোনো জাহাঙ্গীরের ভয়ে হচ্ছে না স্যার। 4 তারিখ হতে পারে, জাহাঙ্গীরের চোখের জলে হতে পারে, যাই হোক কি যে কিছু তো, হবে ভগবান জানে। যদি চেঞ্জ হয় তাহলে আমরা বাঁচবো, আর যদি চেঞ্জ না হয় তাহলে আবার ধসবো। না, চেঞ্জ 100% হওয়ার সম্ভাবনাই আছে, 200%, কারণ অনেক আছে, যাই হোক সেটা আর বলছি না। আচ্ছা, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? কি হবে? তোরসা, তিস্তা। তোরসা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো জলদাপাড়া অভয়ারণ্য বেসিক্যালি আলিপুরদুয়ার জেলার অবস্থিত, যেটা আলিপুরদুয়ারের মধ্যে দিয়ে তোরসা নদী গিয়েছে। তো এটা একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু ফেমাস। ঠিক আছে, মনে রাখতে হবে, এটা কিন্তু তোরসা নদী, তিস্তা নয়। তোরসা নদী। সল্টলেক স্টেডিয়াম বা যুব ভারতী ক্রীড়াঙ্গন কবে প্রতিষ্ঠিত হয়? 1980, 1984। 1984, 1984, ইন্দিরা গান্ধীর সময়ে 1984-তে তৈরি হয়েছিল ভারতের অন্যতম বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। মাস্টারদা সূর্য সেন কোন বিপ্লবী দলের নেতৃত্ব দিয়েছিলেন?
ইন্ডিয়ান রিপাবলিক হ্যাঁ, ইন্ডিয়ান রিপাবলিকান ইন্ডিয়ান আর্মি। রিপাবলিকান আর্মি। ভেরি গুড। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তো এটা বেসিক্যালি চট্টগ্রামের সাথে যুক্ত ছিল। তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে তার নেতৃত্বে হয়েছিল মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন 1986 কবে অনুষ্ঠিত হয়েছিল? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বে। বোম্বেতে প্রথম। বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে মানে কলকাতা। মাদ্রাজ। সেকেন্ড হয়েছিল কলকাতাতে। সেখানে প্রথমটায় উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল, ডব্লিউসি ব্যানার্জি ছিল, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল। আর দ্বিতীয়টাতে কলকাতায় হয়েছিল দাদা ভাই নৌরোজি ছিল। ঠিক আছে, দাদা ভাই নৌরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া তিনি ছিলেন। দ্বিতীয়টা হয়েছিল কলকাতাতে। দেখো, দাদা ভাই নৌরোজি ছিল। এই সময় ভারত সভা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হয়। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? পরবর্তী রাজা গোপালাচারী। না, রাজা গোপালাচারী। আহ একটাই হবে, কারণ রাজা গোপালাচারী ছিল মাউন্ট ব্যাটেন ভারতীয় বলেছে, ভারতীয় গভর্নর তো তিনি না, ভারতীয় একমাত্র রাজা গোপালাচারী। একদম চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, তিনি পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু কেমিক্যালস? কবে গো? গাছ টাছ দিয়ে কাজ করছে? প্রফুল্লচন্দ্র রায়। তাহলে কি হয়ে গেল উত্তরটা? কোথা থেকে কি হয়ে গেল? জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ নিয়ে এত আলোচনা করলো আর তোমরা তাকে কেমিস্ট বানিয়ে দিলে। হায় হায়, তো মারাত্মক খবর গো। তাহলে প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে প্রথম ফার্মাসিউটিক্যালস কোম্পানি বানান, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, যেটা পরবর্তীকালে ফেমাস হয় বঙ্গভঙ্গের পরে। 1905-এ যখন বঙ্গভঙ্গ হয়, তারপরে যখন স্বদেশী আন্দোলন হয়, তখন এগুলো বেশি ফেমাস হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কি বলছে প্রশ্ন? হাওড়া ব্রিজ কি ধরনের সেতু? মাঝখানে কিন্তু কোনো এটা নেই, তোমার তারটা নেই। কেবল স্টেট না, ব্রিজ নয়। কেবল স্ট্রেট হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, হচ্ছে কেবল স্ট্রেট ব্রিজ। হাওড়া ব্রিজ এটাকে বলা হয় ক্যান্টিলিভার ব্রিজ। তাহলে ক্যান্টিলিভার। হ্যাঁ, কারণ ক্যান্টিলিভার যেগুলো ব্রিজ। এরকম নদীতে কোনো পিলার নেই, সেগুলোকে বলা হয় ক্যান্টিলিভার ব্রিজ। তাহলে হাওড়া ব্রিজ ক্যান্টিলিভার ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু কেবল স্ট্রেট ব্রিজ। আর আর্চ ব্রিজ কোনটা জানো? এই রিসেন্ট কিছুদিন আগে চেনাব নদীর উপরে একটা ব্রিজ বানানো হয়েছে, চেনাব নদীর উপরে, দেখেছো? হ্যাঁ, চেনাব নদীর উপরে যে ব্রিজ বানানো হলো না, কিছুদিন আগে, খবর রাখোনি? হায় হায়, সে তো মারাত্মক গো। এটা প্রথম এত হাইটে একটা ব্রিজ বানানো হয়েছে, আর্কিটেকচার একজন মহিলা। সেইটা শুনেছি, কিন্তু আর্চ ব্রিজ সেটা জানি না। হয়ে ব্রিজটা হয়েছে জানো তো, তাহলেই হবে। সেটা আর্ক সাইজের, এরকম করে আর্ক সাইজের, এদিকে একটা তোমার ভ্যালি আছে, এদিকে ভ্যালি আছে, মাঝখানে এই আর্ক সাইজের ব্রিজ আছে না, দুটোকে কানেক্ট করছে, নিচে আর্চ, সেইটাকে বলে আর্চ, মানে এরকম একটা তীরের মতো। হুম, আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা কে বানিয়েছিল? সুন্দর ভিক্টোরিয়া। গেছো তো ঘুরতে, না যাওনি? হ্যাঁ, না স্যার, যাওয়া হয়নি। যাওয়া হয়নি? যারা গিয়েছো কিছু দৃশ্য টিশ্য দেখতে পেয়েছো? অনেক ছোটবেলায় গেছি। দৃশ্য দেখেছিলে ছোটবেলায়? আচ্ছা, যাই হোক, যারা হ্যাঁ, তখন অত কিছু বুঝি নাকি, তখন একদম ওদের ছোট ছিলাম, 5-6 হ্যাঁ, এ পড়ি। একদম অত ঠিক। বুঝি না। ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে মোটামুটি অনেক দৃশ্য দেখতে পাবে। আচ্ছা, যাই হোক, তো এর নকশা বানিয়েছিল উইলিয়াম এমারসন, 1921-এ তৈরি হয়েছিল। এই ভিক্টোরিয়া কি সুন্দর সাদা দেখতে পাচ্ছ, একটা সময় এটা না কালো রং করে দেওয়া হয়েছিল, জানো? এটাকে কালো রং করে দেওয়া হয়েছিল। বলবে কেন? মনে হবে এ কি কথা, হঠাৎ করে এত সুন্দর জিনিস কালো রং কেন করা হলো? বলতে পারবে কেন? তার কারণ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন কি হয়েছিল, বোম ফিকছিল,
রাত্রেবেলা কি হতো, বোম যাতে ফেকার সময় যাতে বুঝতে না পারে, এই জন্য বিল্ডিংটা যদি সাদা হয় উপর থেকে অন্ধকারে বোঝা যায়, ফলে বোমটা ঠিকঠাক ফিকতে পারবে। এই জন্য এটাকে পুরো কালো কালো করা হয়েছিল, কালো রং দেওয়া হয়নি। কি মাখানো হয়েছিল জানো? পাঁক মাখানো হয়েছিল, পাঁক। পুকুরের যে পাঁক হয়, সে পাঁক মাখিয়ে দেওয়া হয়েছিল, যাতে কালো করা হয়েছিল। ভাবতে পারো কত কিছু আমাদের ইতিহাস আছে, পাগল হয়ে যাবে জানলে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, আইএসসিএস, কে প্রতিষ্ঠা করেন? সবাই বড় বড় সায়েন্টিস্ট, কিন্তু ফাউন্ডার কে, যাকে দিয়ে শুরু, তিনি হচ্ছেন মহেন্দ্রলাল সরকার। তো সিভি রমন। না, বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে পেয়ে যাবে কতটা লিঙ্ক। দেখো 1876 সালে মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিলেন একাডেমি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স। সেখানে পড়াশোনা করেছিল সিবি রমন। পড়াশোনা করে সিবি রমন এখান থেকে রামন এফেক্টস এর জন্য নোবেল পুরস্কার পেলেন। সিভি রামনের ফ্যান হয়ে পড়তে গিয়েছিল কে? হোমি জাহাঙ্গীর ভাবা। তাহলে হোমি জাহাঙ্গীর ভাবা সিভি রমনের কিন্তু স্টুডেন্ট, তার কাছে পড়তে গিয়েছিল। যে ইনস্টিটিউটে এখানে পড়তে গিয়েছিল হোমি জাহাঙ্গীর ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবার সঙ্গে ভালো সম্পর্ক হয় বিক্রম সারাভাই, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার। আর এই বিক্রম সারাভাই আর হোমি জাহাঙ্গীর ভাবার সঙ্গেই কাজ করে বড় হয়েছে এপিজে আব্দুল কালাম স্যার। তারপর বুঝতে পারছো তো কত বড় ব্যাপার, মানে কত সব লেজেন্ড লোকেরা সবসময় লেজেন্ড জায়গায় থাকে। আর মেঘনাথ সাহা সম্পূর্ণ একটু ডিফারেন্ট জায়গার মধ্যে পড়ে। তাহলে মহেন্দ্রলাল সরকারের ফাউন্ডেশনে সিভি রমন ফেমাস, সিভি রমন দ্বারা ভাবা ফেমাস, ভাবার সঙ্গে সারাভাই একসাথে বন্ধু ছিলেন, এদের দ্বারা ফেমাস হলো এপিজে আব্দুল কালাম স্যার। আজকের দিনে এপিজে আব্দুল কালাম স্যার তো আমরা সবাই জানি কত বড় লেজেন্ড। তাহলে বুঝতে পারলে তো, ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হবে, আর খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ মানুষ হবে। সঙ্গ দোষ। আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ঠিক আছে, এই জন্য সৎসঙ্গে থাকতে হয়। আর ওই যে অনেকে বলে সৎসঙ্গে গেছে, সৎসঙ্গ মানে কি? অনেকে ভাবে সৎসঙ্গ মানে ও নাম গান করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। সৎসঙ্গ মানে ভালো লোকের সঙ্গকে সৎসঙ্গ বলা হয়। ঠিক আছে, এবার আমরা কি ভেবে বলেছি সৎসঙ্গ মানে ও নাম কীর্তন করতে গেছে, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। ভারতের প্রথম ট্রাম পরিষেবা, আগে ঘোড়ায় টানা ট্রাম ছিল। এই দেখো সুন্দর একটা দেখতে, কলকাতা। কলকাতা, তো কলকাতা। 1873। ওই দেখো 1880 ছবি দেওয়া আছে, ছবি। প্রথম ট্রাম ছিল কলকাতায় 1873-এ। শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম। ট্রামে কোনোদিন উঠেছো কলকাতায়? হ্যাঁ, উঠেছি। আমি কলকাতায় গিয়েছি, মানে কলকাতায় আমার বহু ছোটবেলা থেকে প্রচুর যাওয়া আসা, কিন্তু জীবনে কোনোদিন ট্রামে আমি চাপিনি। কেন কি বলতো, ট্রামের থেকে বাস আগে চলে যায়, মেট্রো আগে চলে যায়, ট্রামে এবার ঘুরতে গেলে ট্রাম আলাদা কথা। তো কলকাতায় যতবার যাওয়া আসা সব কাজের জন্য, এই কোনো একটা কাজে গিয়েছি। অত ঘোরার মতো, কলকাতায় ঘোরার মতো সময় নেই। আসলে যাদের বাইরে ঘর তো তারা কলকাতা ঘুরতে আসে, কিন্তু আমাদের কলকাতা টুকটাক কাজের জন্য যাওয়া হয়, তখন আর ঘোরা আর হয় না। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিল? রাইটার অবশ্যই দীনবন্ধু মিত্র, তিনি কিন্তু রাইটার। কিন্তু মাইকেল মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত। দত্ত। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, যেখানে তিনি রেভারেন্ড জেমস লং এর নামে অনুবাদ করেন। এই কারণে জেমস লং সাহেবের জেল জরিমানা হয়েছিল। এখানে একটা কথা ভুল লেখা আছে, জেমস লং সাহেবের জেল জরিমানা হয়নি। ব্যাপারটা হচ্ছে জেমস লং সাহেব কেস করেছিল, সেই কারণে জরিমানা দিতে হয়েছিল মাইকেল মধুসূদন দত্তকে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তো টাকা ছিল না, তাহলে তার টাকাটা কে দিয়েছিল জরিমানে? বলতে পারবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না কিছু না, না? রামমোহন এখানে রায়। না, সে তো আরো ভিখারি, সে তো আরো বড় ভিখারি। তো মাইকেল মধুসূদন দত্তের টাকা দিয়েছিল। আচ্ছা, হুতুম পেচার নকশা নাম নাম শুনেছো? হুতুম পেচার নকশা। হ্যাঁ, হ্যাঁ, প্যারি চাঁদ। হ্যাঁ। হ্যাঁ, ভেরি গুড। তো হুতুম পেচার নকশা প্যারি চাঁদ মিত্র, ঠিক আছে, সরি, কালী প্রসন্ন সিংহ, প্যারি চাঁদ মিত্র কি উল্টা পাল্টা বলছে যে? কালীপ্রসন্ন সিংহ। হ্যাঁ, তো ভুল বলে দিলে আর আমিও লিখতে যাচ্ছি। কালী প্রসন্ন সিংহ, তাই তো? হুতুম পেচার নকশা যে কালী প্রসন্ন সিংহ, তিনি এর পয়সা দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, এর একটা কালীপ্রসন্ন সিং এর একটা ব্যাপার আছে, তার সংগ্রহে না অনেক টিকি থাকতো। টিকি, টিকি বোঝো? টিকি ওই যে কি কি তো বলে, স্যার ওই যেটা মাথায় মাথার থাকে। পেছন দিকে থাকে। হ্যাঁ,
ওই যে হ্যাঁ একদম ওই ঠাকুর মানে মশাইরা যারা পুরো মাথাটা হ্যাঁ এবার তিনি টিকি সংগ্রহ করতেন। বলতে টিকি সংগ্রহ মানে ব্যাপারটা কি, তিনি ছিলেন মারাত্মক একজন ভদ্রলোক, ঠিক আছে? অনেক ব্রাহ্মণরা আছে যারা কি করতো, বিভিন্ন অব্রাহ্মণ সুলভ আচরণ করতো। অব্রাহ্মণ সুলভ মানে তোমার হচ্ছে অনেক সময় কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার, মাংস খাওয়া, হ্যান ত্যান বহু কিছু করতো, ঠিক আছে? তো তিনি কি করতেন, তাদের টিকি কেটে একটা জারের মধ্যে রাখতেন, দিয়ে সেখানে নিচে তার নাম আর কি দোষ ছিল লিখে রাখতেন। এরকম অনেক টিকি তার সংগ্রহে ছিল, ঠিক আছে? ডেঞ্জার লোক ছিলেন। হুম, মারাত্মক গল্প। তাহলে একটা ক্লাস করে বুঝতে পারছো তো, মানে পড়তে গেলে কত কিছু জানার আছে। ইন্টারেস্টিং লাগে না এসব জানতে? হ্যাঁ স্যার। তাহলে ভাবো হ্যাঁ আমি স্যার। তাহলে তাহলে ভাবো আমাকে, আমি কত কিছু পড়েছি বা কত কিছু জিনিস জেনেছি। একটা এমসিকিউ হতে হতে এত গল্প তোমাদের সঙ্গে করে যাচ্ছে। আর এত কিছু জানতে গেলে তো পড়তে হবে নাকি, তাই তো? বঙ্গভঙ্গ কবে, রদ কবা, বুঝতে এইসব পেরেছো? ওটা মানে হ্যাঁ, এগুলো তো বইয়ে লেখা এটা নেই যে 1911 হবে। হ্যাঁ দেখো সব কথা উনিশশো তো, যেগুলো এগারো যেগুলো এক্সট্রা কথা বলছি এগুলো তো বইয়ে লেখা নেই। তাহলে এগুলো নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে পড়তে হবে, টেক্সট বইতে এসব লেখা থাকে না, ঠিক আছে? তাহলে জানবে, জানলে ভালো লাগবে। বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল 1905-এ, রদ হয়েছিল 1911। 1911 রোদ। 1911 পঞ্চম জর্জ যখন ক্যাপিটাল ট্রান্সফার করে দিল্লি থেকে, কলকাতা থেকে দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার করেন এবং বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। তাহলে যখন বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন ঘোষণার সময়? লর্ড, লেখাই আছে কার্জন, দেখো লেখা আছে লর্ড কার্জন তো বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল। কার্জন। হ্যাঁ, আর যখন কার্যকরী করা হয় তখন পরবর্তী ভাইসরয় লর্ড মিন্টো। আর যখন রদ করা হয়, ওয়েলেসলি। হ্যাঁ না না, কার্জনের পরে মিন্টো এসেছিল, ওয়েলেসলি তো অনেক আগে বাবা। আর যখন রদ করা হয় তখন কে ছিল 1911 থেকে? লর্ড হার্ডিঞ্জ, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ টু। তিনটে নাম আমি লিখে দিয়েছি। ঘোষণার সময় কার্জন, কার্যকরের সময় মিন্টো, আর রদ করার সময় দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। অপারেশন বর্গা কিসের সাথে যুক্ত? দেখতেই পাচ্ছি, দেখো ছবিতে লেখা আছে 1978-এ ল্যান্ড রিফর্ম। সংস্কার ও বর্গাদারের অধিকার। হ্যাঁ, ভূমি সংস্কার এবং বর্গাদারের অধিকার। এখানে হচ্ছে কি হয়, ভাগ চাষীদের আইনি সুরক্ষা দেওয়া হয়। ভাগ চাষীরা যারা, মানে একজনের জমি রয়েছে সেখানে যারা চাষ করে তাকে ভাগ চাষী বলা হয়। তো বর্গাদারের আইন কর্মসূচি হয়, ঠিক আছে? ল্যান্ড রিফর্ম, এটা বেসিক্যালি সিপিএম সরকার করেছিল, সেই কারণে সিপিএম কে কেউ সহ্য করতে পারে না, ঠিক আছে? যারা দেখবে আগের দিনে জমিদার ছিল, ঠিক আছে, আগেকার যুগে যাদের প্রচুর জমিদার ছিল, এই বর্গাদারদের কারণে 1978, 1900 এই সময় সব জমি কি ভেস্ট হয়ে যায়, মানে সব জমি নিয়ে সিপিএম কি করেছিল, সব যাদের গরিব ছিল তাদেরকে দিয়ে দিয়েছিল। ফলে জমিদাররা এক কথায় প্রচুর জমি তাদের হাতছাড়া হয়। এই জন্য সিপিএম দের উপরে তাদের প্রচুর রাগ রয়েছে। ওই জন্য দেখবে যারা জমিদার টাইপের ছিল তারা সিপিএম মানে তৃণমূলকে ভোট দিবে, দেখবে সিপিএম কে কোনোদিন ভোট দেবে না, ঠিক আছে? ব্যাপার আছে তৃণমূলের জন্য, কারণ সিপিএম কে যেহেতু তৃণমূল সরিয়েছে ওই জন্য তৃণমূলকে তাদের প্রচুর পছন্দ। যতই তৃণমূল খারাপ করুক তারা ভোট দিবে ঠিক। আমার বহু লোকের সাথে উঠা বসা আছে, এরকম প্রচুর লোককে আমি চিনি। আচ্ছা, তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে? আইটি সেক্টর? সল্টলেক। সল্টলেক সেক্টর 5, রাজারহাট। ওই যে কিছু যদি রেলের পরীক্ষা টরীক্ষা পড়ে, কোথায় পড়ে? সল্টলেক সেক্টর 5-এ টিসিএস গীতবিতান। গিয়েছো? রেলের পরীক্ষা টরীক্ষা যদি দাও তাহলে দেখতে পাবে। রাজারহাট গেছি। হ্যাঁ, সল্টলেক সেক্টর 5-এ যদি যাও দেখবে যত এই রেলের পরীক্ষা, এসএসসি স্টাফ সিলেকশনের পরীক্ষা, যারা অনলাইনে পরীক্ষা হয়, সব টিসিএস গীতবিতান সব থেকে ফেমাস। এখানে শুধু টিসিএস গীতবিতান নয়, প্রচুর আছে, উইপ্রো আছে, ঠিক আছে, ওয়েবেল আছে, প্রচুর আছে। এখানে গেলেই তুমি মানে পাগল হয়ে যাবে। আমার এইসব জায়গা প্রচুর ভাবে ঘোরা। রাজারহাট নিউ টাউনে তৈরি হচ্ছে, এখানে আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এখনো, কিন্তু এগুলো একটু পুরানো। রাজারহাটে নতুন তৈরি হচ্ছে, একদম চরম আনপ্ল্যান্ড সিটি। জীবনে কোনোদিন পয়সা হলেও এখন যদি হঠাৎ পয়সা হয়ে যায় একটা ফ্ল্যাট কেনার ইচ্ছে হচ্ছে, যেখানেই কেন রাজারহাট বা নিউ টাউনে জীবনে ফ্ল্যাট কিনো না। গড়িয়া এইসব দিকে কিনবে তাও ঠিক আছে, ওইসব দিকে কিনবে না, যে কোনো দিন ধসে পড়বে, যে কোনো দিন সব একদম জলের নিচে যাবে খুব তাড়াতাড়ি।
স্বাস্থ্য পরিষেবা রাজারহাটে নিউটিয়া আছে না স্যার? হুম রাজারহাটে প্রচুর ফ্ল্যাট নিউটিয়া হসপিটাল আছে না রাজারহাটে? হ্যাঁ 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 ওখানে নিউটিয়া গিয়েছো হসপিটাল আছে রাজারহাটে। হ্যাঁ ওখানে গিয়েছো নাকি ওখানে আমার বাচ্চা হয়েছে, ও আমার বেবি হয়েছে ওখানে। হ্যাঁ। আচ্ছা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প কবে চালু করে? 2014। 2016-তে, ঠিক আছে? আর এখন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চলে যাচ্ছে 2016-তে। এবার স্বাস্থ্যসাথী যাদের কার্ড আছে, আছে নাকি কারো কার্ড? স্যার সবার আছে, আমরাও করেছি। হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আছে তো, আর কোনো কাজে লাগবে না, কারণ সরকার চলে যাচ্ছে। অলরেডি এখনই আমার পরিচিত একজন সেই ভর্তি হয়েছে, হাত ভেঙে গিয়েছে এর জন্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। ব্যাস, স্বাস্থ্যসাথী এখন আর কাজ করছে না, কারণ সরকারের অবস্থা তো টালমাটাল। ঠিক আছে, তো স্যার স্বাস্থ্যসাথী আগে 4 তারিখে রেজাল্টটা বেরোক, জানেন তো? মানে আমি আমাদের এখানে একটা বুথে মানে পুরো মুসলিমদের 50% ওদেরই পুরো তৃণমূলকে ভোট দিয়েছে। হুম, মানে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে মানে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। মানে ওরা ঢুকছে আর বলছে 2 নম্বর টেপ, 2 নম্বর টেপ। হ্যাঁ, লাস্টে ওখানে যারা অফিসার ছিল তারা বলছে আপনারা বাড়ি থেকে ঠিক করে আসেননি কেন, এখানে কেন বলছেন? হ্যাঁ, মানে তারা হিন্দু, তারা আরো রেগে যাচ্ছে। আরে কি হচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে, কারণ আমি বলবো না, but অনেক কিছু ব্যাপার আছে। যতই হয়ে যাক, যাই হয়ে যাক, হবেই, পরিবর্তন হলে হচ্ছে। আমি খুশি হব, যে পরিবর্তন হলে যে খুশি হব, কিন্তু আগে হোক। মানে যেন ভাবা যাচ্ছে না যে পরিবর্তনটা হতে পারে, এইরকম ব্যাপার একটা। আচ্ছা ঠিক আছে, হোক পরে। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয়েছিল? 1978, 1978-এ প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, 1973 সালের পঞ্চায়েত আইন অনুযায়ী। আচ্ছা, ভারতের প্রথম আইআইটি খড়গপুরে অবস্থিত। অবশ্যই আইআইটি খড়গপুর, খুব সুন্দর। কোন জেলায় রয়েছে আইআইটি খড়গপুর, মানে খড়গপুরটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে? কোথায়? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিধানসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত হতে পারতেন, যদিও বর্তমানে বাতিল? এটা মনে হয় বলেছিলাম। 2 জন, 2 জন। দুজন হচ্ছে লোকসভায়, লোকসভায় ছিল দুজন, যাদের জন বাতিল হয়। আর রাজ্যসভায় 3। না, রাজ্যসভায় শূন্য, রাজ্যসভায় কাউকে মনোনীত করা হয় না অ্যাংলো ইন্ডিয়ান থেকে। লোকসভাতে দুজন মনোনীত করা হতো, যেটা বাতিল। পশ্চিমবঙ্গতে বিধানসভায় একজন, রাজ্যসভায় যে 12 জন করা হয় সেটা যে কোনো ফিল্ড থেকে, রাজ্যসভায় 12 জন মনোনীত হয়, ঠিক আছে? অ্যাংলো ইন্ডিয়ান যেটা, সেটা হচ্ছে লোকসভাতে দুজন ছিল, পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন ছিল, এটা কিন্তু বাতিল হয়ে গেছে। 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ান মনোনয়নের প্রথা বাতিল করা হয়েছে। ওই যে বলেছিলাম, কেউ যদি আজকের দিনে মনে করে, সাপোজ ধরো আমাকে কেউ আজকে প্রধানমন্ত্রী করে দিল, ভালো কথা, আজ থেকে 25 বছর পরে, 25 দরকার নেই, আম, ধরো মোটামুটি 10 বছর পরে, তাহলে 25 বছর পরে, এই 10 বছর, 15 বছর পরে একটা টাইম আসবে, যে টাইমে কি হবে, এই যে 104তম সংবিধান সংশোধন যখন হয়েছিল, সেই সময় একটা টাইম আসবে 25 বছর পরে, যেই সময় আবার এসসি এসটি যারা রয়েছে বা ওবিসি যাদের রয়েছে, তাদের রিজার্ভেশনকে এক্সটেন্ড করার জন্য একটা বিল আনতে হয়। তাহলে ভাবো, এই বিলটা যদি আমি না আনি, যে আমি বলছি যে আমি কোনো বিলই আনবো না, যে আমি এই বিলটা আনতেই চাই না, বিল আনতে হলে তো পাস করতে হবে, তাহলে আমি যদি এই বিলটা নাই আনি, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এগুলো সব বাতিল হয়ে যাবে। কথাটা কি বলছি বোঝা গেছে? মানে আজকের দিনে কেউ যদি এসসি এসটি বাতিল করতে চাও, তার জন্য কিন্তু সরকারকে আলাদা করে কোনো বিল পাস করতে হবে না। মানে এটা মোবাইলে রিচার্জ করার মতো আর কি। রিচার্জ যদি না করো, রিচার্জ বাতিল হয়ে যাবে, মানে তোমার পরিষেবা বন্ধ হয়ে যাবে। এটাও সেরকম ব্যাপার। ক্লিয়ার হলো? বোঝাতে পেরেছি? আচ্ছা, আমাদেরও ঝড় উঠেছে, দেখা যাক কি হয়। আজকে মনে হয় হবে, এতদিন পরে বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি, সুন্দর একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছ, কিউট একটা লোক। নাম কি ভদ্রলোকের? না, এটা ভুল হয়ে গেল, প্রশ্নটা ভালো করে পড়োনি। এলিজা ইম্পে ছিল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্ট বলেছে। এই ভদ্রলোকটা এলিজা ইম্পে নয়, এই ভদ্রলোক হচ্ছে বার্নেস পিকক,
ঠিক আছে? তাহলে এই বার্নেস পিকক হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। স্যার এলিজা ইম্পে ছিল রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গকে আচ্ছা নেপাল স্যার, থেকে ল হ্যাঁ, ল বলো। ল নিয়ে যদি কেউ পড়ে সেটা যে কোনো বয়সেই কি পড়া যায়, না ওদের একটা নির্দিষ্ট বয়স আছে? খুব ভালো একটা প্রশ্ন ওটা করেছো। আহ সম্ভবত যে কোনো বয়সেই পড়া যায়, সম্ভবত, ঠিক আছে? তবে আহ, উম, তবে দেখো একটা ব্যাপার কি জানো তো, মানে ল নিয়ে আমার আমার খুব একটা আইডিয়া নেই, তবে আমার যতদূর মনে হয় যে কোনো বয়সেই পড়া যায়, যে কোনো বয়সেই। প্রথমে তো তোমাকে ব্যাচেলার, মানে এই বিএ বিএলএল হয় আর কি, মানে ব্যাচেলার অফ ল হয়, এলএলবি হয়, আর হচ্ছে সম্ভবত যে কোনো বয়সে করে। গুগলে একটু সার্চ করবে না, পেয়ে যাবে, বুঝতে পারছো? যে ল নিয়ে কি যে কোনো এতে করা যায়, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে? আমার ঠিক আইডিয়া নেই, সম্ভবত যে কোনো বয়সে স্টার্ট করা যায়, কারণ যে কেউ যখনই খুশি শুরু করতে পারে, আমার যতদূর ধারণা। হুম। তবে কেরিয়ারটা একটু অন্যরকম। হুম। আচ্ছা, যাই হোক, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন পর্বত শ্রেণী? এটা কিসের ছবি? খুব সুন্দর পর্বত দেখতে পাচ্ছি। কি হবে? হিমালয়ের নয়, দার্জিলিং হিমালয়? না, এটা দার্জিলিং হিমালয় না, এটা তো হচ্ছে সিঙ্গলীলা। সিঙ্গালীলা। এটা সিঙ্গলীলা সিঙ্গালীলা। পর্বত শ্রেণী। এটা দেওয়া ছিল, ভূপ্রাকৃতিক যেতে ছিল পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করে সিঙ্গলীলা পর্বত শ্রেণী, এটা ছিল। আচ্ছা, ডালখোলা কোন জেলায়? একদম যে বোম্বে রোড রয়েছে, আমাদের যে বকখালি পর্যন্ত বোম্বে রোড রয়েছে, পুরো ডালখোলা টু বকখালি হাই রোড, ন্যাশনাল হাইওয়ে। এই মাল উত্তর মানে শিলিগুড়ি যেতে গিয়ে পড়ে তো হ্যাঁ, মাঝামাঝি পড়ে। ডালখোলা। কোথায় আছে, কোন হ্যাঁ, জেলা? শিলিগুড়ি যেতে গিয়ে উত্তর দিনাজপুর নাকি? এটা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে পড়ে, উত্তর দিনাজপুর থেকে রেলওয়ে আর সড়ক যোগাযোগ কেন্দ্র, একদম ডালখোলা টু একদম, মানে একদম বকখালি, ঠিক আছে? হাই রোড রয়েছে, বোম্বে রোড রয়েছে, ভায়া কলকাতা ব্যারাকপুর হয়ে চলে আসে। পশ্চিমবঙ্গের কোথায় টি বোর্ড রয়েছে? টি বোর্ড কলকাতায়, আচ্ছা বলেই দিলাম। গিয়েছো কলকাতায় টি বোর্ড? এরকম বড় একটা বিল্ডিং। কোথায় আছে এটা? এটা হচ্ছে তুমি যদি হাওড়া স্টেশনে নামার পরে ডালহৌসি জানো, যেখানে রাইটার্স বিল্ডিং রয়েছে, বিবাদীবাগ, ডালহৌসি, হ্যাঁ, হ্যাঁ। ওই ওই দিকে যদি তুমি ধরো বাস ধরো, ডালহৌসি যাওয়ার বাস, বা যদি ধর্মতলা যাওয়ার যদি বাস ধরো, তখন দেখবে হাওড়া ব্রিজ থেকে নামার পরেই তোমার হচ্ছে বাসটা কি করবে, একটা জায়গা দিয়ে যখন টার্ন নেবে, যখন ডালহৌসি টার্নটা নেবে, ওই জায়গায় দেখবে টি বোর্ড রয়েছে। আচ্ছা, তোমাকে আরো ভালোভাবে যদি বলি, বড় বাজার থেকে একটু বেরিয়ে যাওয়ার পরে নিচে যে মার্কেটটা রয়েছে, বড় বাজারের যে মার্কেটটা রয়েছে, বড় হুম, হুম, বাজারের যে হুম। রোডটা রয়েছে তার এই দিকটা, হ্যাঁ। মানে যেটা হচ্ছে ব্রেবন রোড রয়েছে, ব্রেবন রোডে দেখবে একটু যাওয়ার পরে দেখবে লেফট সাইডে টি বোর্ড পড়ে যাবে, হেভি ও। সুন্দর, বিশাল বড়। ওর পাশেই ডালহৌসি পেয়ে যাবে। যারা গিয়েছে তারা কলকাতা সম্পর্কে আইডিয়া রয়েছে, মানে আমার তো বেসিক্যালি কলকাতা যে কোনো রাস্তায় ছেড়ে দিলে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে কলকাতার কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কলকাতাকে আমি এতটাই ভালোভাবে চিনি। আচ্ছা, তাহলে এটা আমাদের কলকাতায় অবস্থিত, 1954 সালে গঠিত হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিখ্যাত ছৌ নাচের উৎপত্তি কোন অঞ্চলে? সহজ প্রশ্ন। এটা পুরুলিয়া হবে। পুরুলিয়ার জঙ্গল রাঢ় মহলে। রাঢ় বাংলা। না না ও না, আরে জঙ্গলমহল। আরে রাঢ় বাংলা কোনটা? রাঢ় বাংলা হচ্ছে মালদা দিনাজপুরের যে অংশ, আর রাঢ় অঞ্চলের বেশিরভাগ হুম, অংশটা বাংলাদেশে চলে গেছে। আর রাঢ় সমভূমি বলেছিলাম। হুম। এটা তো পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। মুখোশ স্যার পরে, বীরভূমকেও তো রাঢ় বাংলা বলে, হ্যাঁ ওই তো বীরভূমকেও রাঢ় বাংলা বলে। বীরভূমের কিছুটা অংশ আছে, কিন্তু বেসিক্যালি অংশটা মালদা আর দক্ষিণ দিনাজপুরের বেশি অংশটা রাঢ় অঞ্চলের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটা? সহজ প্রশ্ন, একদম মুখস্থ করার মতো প্রশ্ন, ঝাকাস প্রশ্ন। প্রথম জিআই দার্জিলিং ট্যাগ, চা। একদম। দার্জিলিং এর চা 2004-05 প্রথম ভারতীয় পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিং এর চা। উফ, মারাত্মক। গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন পর্যায়ে শুরু হয়েছিল? 1986। হ্যাঁ, আচ্ছা, গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986 সালে, হ্যাঁ,
রাজীব গান্ধীর সময় রাজীব গান্ধীর সময় শুরু হয়েছিল, গঙ্গার জলকে দূষণমুক্ত করতে হয়েছিল। এটা পরবর্তীকালে 2014 সালে এটাকে একটু নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, দিয়ে এর নাম হয়েছে নমামি গঙ্গে। কে করলো নমামি গঙ্গে 2014 এসে? মোদিজি। ঠিক আছে, মোদি। মোদিজি, একদম ঝালমুড়ি, তাই তো, সে লোক ফেমাস হয়ে গেছে। আচ্ছা, কোচবিহারের মহারাজার প্রাসাদের নাম কি? কত সুন্দর প্রাসাদ দেখতে পাচ্ছ, এর নাম কি? কোচবিহারে যারা গিয়েছো তুই জানো, না জানলেও বলতে হবে, কিছু করার নেই। সেটা অপশন ডি, না, কাঠগোলা হয়েছে। কাঠগোলা নয়। এটা অ্যাকচুয়ালি ভিক্টর জুবিলি প্যালেস। এই যে এটা ভিক্টর জুবিলি প্যালেস, মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময় ইতালীয় স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছিল এটা। ঠিক আছে, ভিক্টর জুবিলি প্যালেস। আর কুচবিহার কিন্তু মানে ভারতের সঙ্গে 1950 সালে যুক্ত হয়। এটা কিন্তু মানে যেটাকে বলা হয় স্টেট ছিল, কি বলে, ওই দেশীয় রাজ্য ছিল। তারপরে দেশীয় রাজ্যগুলো আমাদের সঙ্গে কি হয়েছিল, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেসিয়েশন স্বাক্ষরের মাধ্যমে যুক্ত হয়। তো ভারত যখন স্বাধীন হয় এটা কিন্তু দেশীয় রাজ্য ছিল। তারপরে হচ্ছে এগুলোকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেসিয়েশন এর মাধ্যমে যুক্ত হয়। 1950 সালে এটা ভারতের সাথে যুক্ত হয়ে কোচবিহারকে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে তৈরি করা হয়। ঠিক আছে?